বন্যার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ফেনীর সেনবাগ এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং মৌলভীবাজারের রাজনগরে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি শুরুতেই যাচ্ছে কাউসারের কাছে। কাউসার, আজ সকাল থেকে বন্যার যে চিত্র আমি দেখাচ্ছিলাম, এই মুহূর্তে আমি যেখানে আছি নোয়াখালীর সেনবাগ এলাকায়, এখানকার চিত্র আসলে তার চেয়ে ব্যতিক্রম কিছু নয়। অর্থাৎ দুর্ভোগটা সব জায়গায় একই, পানি উঠে প্রত্যেকটা জায়গাতেই আসলে বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে। প্রতিটি এলাকা থেকে মানুষজন বাধ্য হয়েছেন তাদের ঘরবাড়ি সহায় সম্পদ ছেড়ে জীবন বাঁচাতে কোনো একটি আশ্রয় কেন্দ্রে গিয়ে ওঠার। এখন যেমনটি দেখছেন, একটি ছোট শিশুকে কাঁধে নিয়ে একজন তাদের বাড়ি থেকে বের হয়ে আসছেন। আসলে তাদের ঘরে এমনই পানি উঠেছে যার কারণে তারা সেখানে নিরাপদ নয়, যে কারণে তারা সেখান থেকে বের হয়ে আসছেন। এবং আমরা একটু আগে দেখেছিলাম যে তাদের কিছু মালামালও নিয়ে আসা হয়েছে। অর্থাৎ তাদের সহায় সম্বল যতটুকু আছে, যতটুকু ব্যবহার করার উপায় আছে, ততটুকু নিয়ে যান বাঁচাতেই তারা সেখান থেকে সরে আসছেন। এবং তারা বলছেন যে গত রাত থেকেও কিন্তু পানির পরিমাণ আরও বেড়েছে এবং যে কারণে তারা আসলে সেখানে আর থাকতে নিরাপদ বোধ করছেন না। একটু আগে আমি এর আগে সর্বশেষ যে লাইভটি দিয়েছিলাম, সেখানে আমি দাগনভূঞা উপজেলার একটি ইউনিয়ন থেকে সে লাইভ দিয়েছিলাম। সেখানকার মানুষজন বলছিলেন যে গত 2-3 দিনে সে এলাকার অন্তত 90% মানুষই ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন। 10% মানুষ শেষ আশা নিয়ে তাদের ভিটে বাড়িতে পড়েছিলেন। তাদের এই আশা ছিল যে হয়তো পানি কমে যাবে, তার প্রেক্ষিতে তারা সেখানে অবস্থান করতে পারবেন। কিন্তু সেখানেও আসলে গত রাত থেকে যখন তারা দেখতে পেলেন যে পানি আরও বাড়ছে, তখন তারা বুঝতে পেরেছেন যে আসলে সেখানে আর থাকার উপায় নেই, যার কারণে বাধ্য হয়ে তারা আজকে আশ্রয় কেন্দ্রে যাবেন, এমনটি তারা আমাদের জানিয়েছিলেন। তো এক্ষেত্রে একটি জিনিস বলে রাখি, আশ্রয় কেন্দ্রে গেলে যে অবস্থা, আশ্রয় কেন্দ্রে যে সকল মানুষ আছেন তারা আমাদের বলছেন বা বলেছেন যে সেখানে তাদের জীবন বেঁচেছে ঠিকই, কিন্তু তাদের যে নিত্য প্রয়োজনীয় যে খাবার বা বিশুদ্ধ পানির অভাব সেখানে রয়ে গিয়েছে। কারণ এত পরিমাণ মানুষ এক একটি আশ্রয় কেন্দ্রে জড়ো হয়েছে, সেখানে থাকাটা যেমন কষ্টকর, একই সাথে বিশুদ্ধ পানির অভাব, শুকনো খাবারের অভাব তাদেরকে অনেক বেশি পীড়া দিচ্ছে, এমনটি তারা আমাদের জানিয়েছেন। তো এখানে বলে রাখি যে ফেনী এলাকার অবস্থা অনেক বেশি ভয়াবহ। আমরা গতকাল থেকে দেখেছি, আমরা ড্রোনে সেই দুর্গম অঞ্চলগুলো ছবি নেওয়ার চেষ্টা করেছি, যার মাধ্যমে আমরা আসলে দর্শকদের দেখাতে চেয়েছি যে ফেনীর সে দুর্গম অঞ্চলগুলো যেখানে কোনোভাবেই নৌকা দিয়ে যাওয়ারও অনেক ক্ষেত্রে সুযোগ নেই এবং নৌকা ছাড়া যাওয়ার তো কোনো সুযোগ নেই। সে জায়গায় আমরা ড্রোন ক্যামেরার মাধ্যমে সেই ফুটেজগুলো কালেক্ট করেছি এবং সেই ফুটেজগুলো দেখে আমরা যতটুকু বুঝেছি যে অনেক জায়গায় এখনো মানুষজন তাদের পাকা দালানের ছাদে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। অর্থাৎ তাদের নিচতলা পরিপূর্ণভাবে পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে, যার প্রেক্ষিতে তারা বাধ্য হয়েছেন ছাদে আশ্রয় নিতে। এবং আমরা এমনও দেখেছি যে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে পুরো এলাকাটি তারা রেকি করছেন এবং যেখানেই তারা বুঝতে পারছেন যে এখানে কোনো মানুষ আটকে আছে, তারা তাকে রেস্কিউ করার জন্য সে হেলিকপ্টার থেকে লাইফ জ্যাকেট আমরা দেখেছি যে ফেলেছেন। আমরা দেখেছি বিভিন্ন ত্রাণ ভর্তি যে প্যাকেটগুলো রয়েছে সেগুলো তারা সে সকল জায়গা থেকে ফেলে মানুষজনকে উদ্ধারের চেষ্টা যেমনভাবে করেছেন, একই সাথে যাতে তারা খেয়ে পরে অন্তত জীবন বাঁচাতে পারে সে চেষ্টাটুকু সেনাবাহিনী এবং অন্যান্য যে সকল সংস্থা আমরা দেখেছি যে কাজ করছে তাদের ছিল। এবং এর আগে যেমনটি বলেছিলাম যে প্রচুর মানুষ স্বপ্রণোদিত হয়ে আসলে এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। তারা ত্রাণ দেওয়ার মাধ্যমে নিজেরা স্বউদ্যোগে ত্রাণ ব্যবস্থা করছেন এবং সে ত্রাণ পৌঁছে দিচ্ছেন সেই বন্যা দুর্গত যারা আছেন তাদের কাছে। তো এই মুহূর্তে আমি যেখানে আছি এখান থেকেই মূলত সেনবাগের এই এলাকাটি থেকে পানি ওঠা শুরু হয়েছে এবং ভেতরের অবস্থা আরও অনেক বেশি ভয়াবহ, এমনটি ভেতর থেকে যারা এসছেন তারা আমাদের জানিয়েছেন। কিন্তু সেই জায়গাটি আসলে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই। এবং এর আগে আমি বলেছিলাম যে এই মুহূর্তে একটি বড় সমস্যা যেটি দেখা গিয়েছে সেটি হচ্ছে আসলে নৌকার অপ্রতুলতা, যার প্রেক্ষিতে অনেকে যারা ত্রাণ দিতে আসছেন তারা আসলে অনেক দুর্গম এলাকায় পৌঁছাতে পারছেন না। কারণ একটি নির্দিষ্ট লেভেলে যাওয়ার পরেই হয়তো গলা সমান পরিমাণ পানি উঠে যাচ্ছে। অনেকে আমরা দেখেছি লাইফ জ্যাকেট পরেই যাচ্ছেন, কিন্তু তারপরও যখন পায়ের নিচে আর মাটি না পাওয়া যায়, অর্থাৎ সেখানে মাটি ঠাঁই না পায়, তারপরে কিন্তু আর এসব ত্রাণ সামগ্রী সাথে নিয়ে সেদিকে যাওয়ার আর কোনো সুযোগ তারা পান না। যার কারণেই তারা বলছিলেন যে আসলে যদি পর্যাপ্ত নৌকা থাকতো তাহলে তারা অনায়াসে সেই জায়গাগুলোতে যেতে পারতো যেখানে এখনো মানুষজন আটকে রয়েছে। তো আমি যেমনটি বলছিলাম ফেনীর কথা, কুমিল্লার কথা, নোয়াখালীর কথা, এর ছাড়া কিন্তু সিলেটে এবং অন্যান্য আরও অনেক জায়গাতেও বন্যার অবস্থা খুবই খারাপ, মানুষ খুবই দুর্ভোগে রয়েছে।
আছেন সেখানে। তো সেখানকার খবর জানতে সিলেট মৌলভীবাজারে আমাদের আরেক সহকর্মী আছেন আমিনুল ইসলাম, তার কাছে যেতে চাই। এবং সেনবাগ থেকে, নোয়াখালী সেনবাগ থেকে বন্যা পরিস্থিতির এই ছিল সর্বশেষ আমার কাছে। ফেনী সহ দেশের 12টি জেলার মতো ডুবে আছে গেল 3 দিন ধরে সিলেটের মৌলভীবাজার জেলাও। মৌলভীবাজার জেলার প্রায় বেশ কয়েকটি নিম্নাঞ্চলের যে চিত্র আমরা সকাল থেকে জানাচ্ছিলাম, এই মুহূর্তে আমরা রয়েছি রাজনগর উপজেলায়। রাজনগর উপজেলার সৈয়দনগর সহ যে গ্রামগুলো আমরা একটু দেখাতে চাই দর্শক। এখনো পর্যন্ত তাদের যে হাঁটা চলাচলের যে রাস্তা, সেই রাস্তাটি এখন ডুবে আছে। প্রায় হাঁটু জল মারিয়েই প্রতিদিন এভাবে তাদের প্রয়োজন ছাড়তে এখানকার মানুষজন বেরোচ্ছেন এবং আবার রাত হওয়ার আগে আগে তারা তাদের গ্রামে ফিরে যাচ্ছেন। কিন্তু গ্রামের এখনো বেশিরভাগ ঘরগুলোতে পানি আটকে আছে এবং এই পানি আটকে থাকার কারণে অনেকেই ঘর ছেড়েছেন, অনেকেই আশ্রয় কেন্দ্রে গিয়েছেন এবং এই এলাকাগুলোতে এখনো পর্যন্ত যে ত্রাণ সরবরাহ যে ব্যাপারটি সেটি ব্যাপকভাবে শুরু হয়নি। কিছু এলাকায় কিছু মানুষজন কিছুটা খাদ্য সহায়তা দিয়েছেন, অনেক এলাকাতে সেনাবাহিনী হয়তো টহল দিয়েছে এবং দেখেছে। এবং আজকে এই এলাকাগুলোতে জামাতের পর্যায় থেকে এখানে তাদের যে শুকনো খাবার এগুলো বিতরণ করেছে। এগুলো আসলে স্থানীয় পর্যায় থেকে বিতরণের পাশাপাশি রাজনৈতিক পর্যায় থেকে কিছু কিছু মানুষজন এই এলাকার মানুষজনকে এসে দেখছেন, কিন্তু এগুলোতে এখনো ব্যাপকভাবে খাবার পৌঁছে দেওয়ার ব্যাপারটি চোখে পড়েনি বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার স্থানীয় মানুষজন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলোর উপর দিয়ে এভাবে পানি যাচ্ছে। একইভাবে কিন্তু এই এলাকার যে মৎস্য খামারগুলো ছিল, মৎস্য খামারগুলো ভেসে গিয়েছে। অনেক ক্ষতি হয়েছে এখানকার মৎস্য চাষী যারা রয়েছেন তাদের, পাশাপাশি এখানকার যেসব অন্যান্য খামারি, বিশেষ করে কৃষিজীবী যারা রয়েছেন তাদের জমির উপরে এখন পানি রয়েছে। এবং আপনারা জানেন যে এই সময়টাতে হচ্ছে আমনের মৌসুম এবং এই সময়টাতে তারা ধানের চারা গাছ রোপণ করেন। বিঘার পর বিঘা জমি কিন্তু এখনো পানিতে নিমজ্জিত এবং এই জমিগুলো আর কখনো কাজে আসবে কিনা এটি আসলে বলতে পারছেন না এখানকার কৃষক, কারণ নতুন করে আবারও এই আমনের চারা রোপণ করতে হতে পারে। তবে সেই সময়টা আসবে যখন এখানকার পানি নেমে যাবে। বেশিরভাগ কৃষি জমির বাইরেও কিন্তু স্থানীয় পুকুর এবং বেশিরভাগ ফিশারির মাছ ভেসে গেছে এবং এখানকার অন্যান্য যেসব গাছপালা রয়েছে সেগুলো আর কয়েকদিন পানি থাকলে সেগুলোর গুড়া পচে যাবে এবং সে কারণে তাদের যে অন্যান্য কৃষির খামার রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে। তো এই অবস্থা চলতে থাকলে আসলে আপনারা জানেন দেশের বেশিরভাগ জেলা এখন বন্যা কবলিত। সেই সাথে মৌলভীবাজারের যেসব নিম্নাঞ্চল রয়েছে, মৌলভীবাজার এবং সিলেটের কিছু নিম্নাঞ্চল রয়েছে, সেখানে এখনো পানি রয়েছে এবং হবিগঞ্জেও কিন্তু এই অবস্থা বিরাজ করছে। হবিগঞ্জের বেশিরভাগ এলাকাতে এখনো পানি রয়েছে। এই পানি থাকলে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি সচরাচর আসলে খুব দ্রুতই কমে আসছে না। যেহেতু আজকে বৃষ্টিপাত বন্ধ রয়েছে এবং বৃষ্টিপাত বন্ধ থাকার কারণে কিছুটা পানি কমেছে, রোদের দেখা আজকে মিলেছে, কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত থাকলে কিন্তু এই পানি বাড়ার প্রবণতা বৃদ্ধি পাবে এবং অনেক জায়গাতে মনু নদীর বাঁধ ভেঙে যেসব এলাকা প্লাবিত হয়েছে সেই সব এলাকা থেকে ধীরে ধীরে পানি নামছে, কেননা এখনো পানিটি আসলে এখনো যে হাওড়গুলো রয়েছে সেই হাওড়গুলোতে পানি ঢুকছে। এই হাওড়গুলো কানায় কানায় পূর্ণ হয়ে গেলে কিন্তু এই পানি আটকে যাবে এবং আটকে গেলে আবারও এই বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে, এটি আসলে ধারণা করছেন এখানকার যারা গবেষকরা রয়েছেন, পাশাপাশি স্থানীয় মানুষজন। এবং পাশাপাশি বলতে চাই যে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হচ্ছে এবং মেঘালয়ে বৃষ্টিপাত হলে ভারতের যেসব অন্যান্য উল্লেখযোগ্য স্থান যেগুলো রয়েছে, চেরাপুঞ্জি, সেই এলাকায় বৃষ্টিপাত হলে নতুন করে আবার পানির ঢল নামবে। তো এই ঝুঁকিগুলো রয়েছে, এই ঝুঁকিগুলো থাকার কারণে সিলেটের মৌলভীবাজার জেলার মানুষজন কিন্তু এখনো আতঙ্কে রয়েছেন দীর্ঘস্থায়ী বন্যার। এবং এই দীর্ঘস্থায়ী বন্যা হলে ক্ষতির পরিমাণ বাড়বে এবং ক্ষতির পরিমাণ বাড়লে আসলে যেটি বলা চলে যে আসাম এবং ত্রিপুরার পানির মতো এই এলাকার যে পানির ঢল, সেই স্বাভাবিক ঢলের চেয়ে অতিরিক্ত ঢল যেটি আসলে এখন প্রবাহিত হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে, সেই মানুষের ক্ষতির পরিমাণ বাড়লে আরো আসলে আশ্রয়কেন্দ্র খোলার প্রয়োজন পড়বে। যে আশ্রয়কেন্দ্রগুলোতে এখনো মানুষজন রয়েছেন সেখানে নানা ধরনের সমস্যা রয়েছে। আপনারা হয়তো জানেন বন্যায় আশ্রয়কেন্দ্র খোলা হলে সেখানে মানুষজন যান, কিন্তু সেই পরিমাণ স্যানিটেশন ব্যবস্থা, পাশাপাশি সেই পরিমাণ খাবার সরবরাহের যে ব্যাপারটি থাকে, অনেক সময় আসলে আমরা দেখেছি যে ভুক্তভোগী মানুষজন কিন্তু অভিযোগ করে থাকেন যে খাবারের অপ্রতুলতার বিষয়ে। তো এই বিষয়গুলোকে নজর দিয়ে স্থানীয় প্রশাসন কাজ করছে, সেনাবাহিনী সহযোগিতা করছে এবং এই এলাকায় নৌবাহিনীর যে কোস্ট গার্ড সদস্যরা তারাও কিন্তু কাজ করছেন। তো সার্বিক মিলিয়ে বলা যায় যে এখনো মৌলভীবাজার মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু খুব দ্রুতই কমে আসছে না, এই দিনগুলোকে আরো তাদের পার করতে হবে। এই ছিল আসলে মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ।
বন্যার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম মৌলভীবাজারে, তার আগে যুক্ত ছিলাম ফেনীতে।